আসলো। এখন কি তার বাবা মানে রহিম কি শামীমের কথা ভাবতেছে? শামীমের কথা কি তার মনে পড়তেছে? নাকি রহিমও শামীমের মতো করে কান্না করতেছে? শামীম ভাবতে পারে নাই কোনো একদিন তাদের ছেড়ে এত দূরে এসে তার থাকা লাগবে। পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে শামীম ফজরের নামাজ পড়ল। নামাজ শেষ করে শামীম দেখল ঘরের ভিতরে আরও একটা দরজা আছে। তাই শামীম কৌতূহলবশত দরজাটা খুলে দেখে ছোট একটা বারান্দা আর লোহার রড দিয়ে খাঁচার মতো ঘেরা, মানে এটা হচ্ছে ব্যালকনি। শামীম বাইরে তাকিয়ে দেখে অনেক বড় বড় বিল্ডিং, আর সব বিল্ডিং দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখন শামীমের ভাবনা হচ্ছে একটা করে বিল্ডিংয়ের তো একটা করে পরিবার থাকে, তাহলে এত বড় বড় বিল্ডিং তৈরি অযথা টাকা নষ্ট করার কী দরকার আছে? একটা পরিবারে বাবা মা স্ত্রী সন্তান এরাই তো থাকে, তাহলে এত বড় বিল্ডিংয়ের কী দরকার? এসব নানা রকম কথা ভাবতেছে শামীম। তার সকালের পাখি দেখে উঠল। ধীরে ধীরে রাস্তায় মানুষ আর গাড়ি বের হতে থাকলো। শামীম আরও অবাক হয়ে গেল, এই শহরে এত রকমের গাড়ি, আর মাঝে মাঝে গাড়ি জ্যামের মধ্যে আটকে যাচ্ছে, মনে হচ্ছে এই বুঝি একটা গাড়ি আর একটা গাড়িকে লাগিয়ে দিবে। হঠাৎ রাজু সাহেবের ডাকে শামীম বাস্তবে ফিরে এলো। শামীম তার রুম থেকে ড্রয়িং রুমে গেল। দেখতে পেল সকলে সকালের নাস্তা করা নিয়ে ব্যস্ত। রাজু সাহেব শামীমকে নাস্তার টেবিলে বসতে বলল। শামীম যেই না নাস্তার টেবিলে বসতে যাবে, অমনি সাথী আর তার মা মোর্শেদা বেগম নাস্তার টেবিল থেকে উঠে গেল। রাজু সাহেব বুঝতে পারলেও তার স্ত্রী মেয়েকে থামালো না। খাওয়া শেষ করে রাজু শামীমকে নিয়ে মার্কেটে গেল। যাওয়ার পথে শামীম শুধু শহরের মানুষ, গাড়ি, রাস্তা, ভবন এসব দেখল। শামীম এখন বুঝতে পারল শহর আর গ্রামের মধ্যে পার্থক্য কী। আর শহরের মানুষগুলোকে দেখে বোঝা যাচ্ছে এখানে কেউ কারো আপন নয়, যে যার যার মতো করে ব্যস্ত। শামীমকে নিয়ে একটা মার্কেট থেকে কিছু শার্ট প্যান্ট জুতা স্যান্ডেল শামীমকে কিনে দিল রাজু সাহেব। তারপর বাসায় চলে আসলো। শামীম, যাও, এখান থেকে তোমার যেগুলো পছন্দ সেগুলো পরে আসো। শামীম বাধ্য ছেলের মতো গিয়ে সেখান থেকে শার্ট প্যান্ট স্যান্ডেল পরে আসলো। শামীমকে এবার এসব পোশাক পুরাই চেঞ্জ করে দিয়েছে। রাজু তার স্ত্রী মেয়েকে ডাক দিল। তারা শামীমকে দেখে অবাক হয়ে গেল। কিছুক্ষণ আগে যে ছেলেকে পাগলের মতো লাগছিল, এখন সেই ছেলে দেখি পুরাই হিরোর মতো লাগতেছে। সাথী, এবার ঠিক আছে তো? না আব্বু, ঠিক নাই। পোশাক বদলালেও তো আর মানুষের স্ট্যাটাস চায় না। চুপ করো বেয়াদব মেয়ে, যাও বই খাতা নিয়ে পড়ার টেবিলে বসো। এখন তোমাকে শামীম পড়াতে যাবে। আর শোনো, শামীমকে ভদ্রতার সহিত স্যার কথাটুকু বলবে, মনে থাকে যেন। সাথী আর ওর বাবার মুখের উপর কোনো কথাই বলতে পারল না। চুপচাপ পড়ার টেবিলে গিয়ে বসে পড়ল। কাজটা কি ঠিক করলে তুমি? একটা এতিম ছোট ঘরের ছেলের জন্য নিজের মেয়েকে এইভাবে ধমক দিতে পারলে? বেশি কথা বলবে না বলে দিলাম। এতিমরা কি মানুষ না? তারা কি সমাজের ৮-১০টা মানুষের মতো চলাচল করতে পারে না? একটা এতিম ছেলের জন্য আমাকে রাগ দেখাচ্ছ? আর এই ছেলের জন্য কেন তুমি এত টাকা ব্যয় করতে গেলে? ও এখন সাথীর শিক্ষক, আর টাকা পয়সা কি কবর সাথে নিয়ে যাবে নাকি? শোনো, এখনো সময় আছে, নিজেকে বদলে ফেলো। শহরের ওই ইট পাথরের মতো হয়ে যেও না, তাহলে কিন্তু পস্তাতে হবে। শামীম মাথা নিচু করে সব কথা শুনতেছে। যখন মোর্শেদা বেগম এতিম কথাটা বলে, তখন মনে হয় শামীমের কলিজাটা ছিঁড়ে গেল। কেন? এতিম মানুষগুলো কি কারো ভালোবাসা পেতে পারে না? তাদের কি ইচ্ছে করে না ভালো পোশাক পরিধারণ করার? তারা কি একটু সুখের মুখ দেখতে পারে না? শামীম, তুমি ও ঘরে গিয়ে রাফিয়ার সাথীকে পড়াও। আর শোনো, কাল সকালে তোমার ভার্সিটি চিনিয়ে দেবো, তারপর একা একা যেও, বুঝলে? শামীম মাথা নাড়িয়ে হ্যাঁ জবাব দিল। তারপর সাথীর রুমে গেল। সেখানে গিয়ে দেখে সাথী বইয়ের উপর মাথা রেখে কী যেন চিন্তা করতেছে। শামীম রুমে ঢুকে সাথীকে সালাম দিল। তার প্রতি উত্তরে সাথী মুখের ভেঙচি কাটল। শামীম আর কোনো কিছু না বলে পড়ার টেবিলের পাশের চেয়ারে বসলো। আপনি কোন শ্রেণীতে পড়েন? কোন বিভাগে? মানবিক। আপনার কোন বইটাতে সমস্যা আমাকে বলুন, আমি তার সমাধান করে দিব। সমস্যা তো আপনি। মানে ঠিক বুঝলাম না। সব বইয়ে সমস্যা আছে আমার। তারপর শামীম এক এক করে সাথীর সবগুলো বই প্রথম থেকে শুরু করলো, কিন্তু বোঝা গেল
সাথী মোটেও ভালো ছাত্রী না পড়াশোনার দিক দিয়ে। কোনো রকম শামীম সাথীকে বোঝানো শুরু করলো, আর সাথীও কিছুটা বুঝতে পারলো। তারপর রাফিকে পড়াতে শুরু করলো। রাফি ক্লাস 4-এ পড়ে, কিন্তু সাথীর থেকেও রাফি অনেক মেধাবী ছাত্র, তা শামীম বুঝতে পারলো। প্রথম দিন তবুও তাদেরকে অনেক কিছু বোঝালো, শিখালো। পড়ার কথা ছাড়া একটা বাড়তি কথাও বলেনি শামীম। আমি এই গল্পটার লেখক। আমার নাম মোহাম্মদ শামীম মিয়া, বাড়ি রংপুর বিভাগের নীলফামারী জেলা, কিশোরগঞ্জ থানা, মাগুরা ইউনিয়ন। সাথী আর রাফিকে পড়িয়ে এসে শামীম আবারও রাজু সাহেবের কাছে যায়। রাজু সাহেব তখন পত্রিকা পড়ায় ব্যস্ত। রাজু সাহেব পত্রিকা রেখে শামীমকে বলতেছে, তা কেমন দেখলে ওদের পড়াশোনা? সাহেব, আপনার মেয়ে পড়াশোনা একেবারে কাঁচা, আর আপনার ছেলে মাশাল্লাহ অনেক সুন্দর, পড়াশোনা করতে জানে। শামীমের এমন কথা শুনে রাজু সাহেব বসা থেকে উঠে দাঁড়ালো এবং শামীমের দিকে আগুন চোখে তাকিয়ে থাকলো। রাজু সাহেবের এমন তাকানো দেখে শামীম অনেকটা ভয় পেয়ে গেল। সাথে সাথে শামীম মাথা নিচু করে নিল এবং মনে মনে বলতেছে, আমি তাকে সত্যি কথা বললাম, তাহলে আমার দিকে এমন করে উনি তাকিয়ে আছে কেন? তুমি আমাকে কি বলে ডাকলে সেটা আগে বলো তো। সাহেব বলেছি। কেন, কোনো কি ভুল করেছি সাহেব? আর একবার যদি সাহেব বলেছ তো রহিমকে এক্ষুনি ফোন দিয়ে বলে দিব, বেটা আমাকে আঙ্কেল বলে ডাকবি, নয়তো চাচা বলে ডাকবি। তুই তো গ্রামের ছেলে, আমিও গ্রামের, কিন্তু এই শহরে এসে পুরাই শহরের মানুষ হয়ে গেছি, কিন্তু গ্রামের কিছুই বলি নাই। এখন থেকে চাচা বা আঙ্কেল বলে ডাকবে, তাহলে প্রাণটা জুড়িয়ে যাবে। এবার বুঝতে পারলো আসল ঘটনা কোথায়। ঠিক আছে চাচা, আপনাকে আমি চাচা বলেই ডাকবো। আমি জানি আমার মেয়েটা পড়াশোনায় অনেক দুর্বল, তাইও তোমাকে এখানে নিয়ে আসা। আমি চাই আমার মেয়েকে তুমি সব দিক থেকে ভালো করে দিবা। ইনশাল্লাহ চাচা, আমি চেষ্টা চালিয়ে যাব। চাচা, একটা কথা বলি। হ্যাঁ বলো, কি কথা? আব্বাকে একটু ফোন দিবেন, অনেক দিন আব্বার সাথে আমার কোনো কথা হয় না। আরে বেটা, আসার দুদিন হলো আর তাতেই বলতেছিস অনেক কথা হয় না? এত ভালোবাসিস রহিমকে তুই? ওই একজন ব্যক্তি আছে যে আমাকে নিজের সন্তানের মতো করে ভালোবাসে। রাজু পকেট থেকে ফোন বের করে রহিমকে ফোন দিল। রহিমের সাথে কিছু কথা বলে শামীমকে ফোন এগিয়ে দিল। শামীম ফোন কানে দিয়েই কান্না করা শুরু করে দিল। আব্বা, তুমি কেমন আছো? আমাকে কি ভুলে গেছো? আব্বা, আমার না তোমাকে দেখতে মন চাচ্ছে, তুমি এখানে একবার আসো। যাবো, এভাবে কান্না করিস কেন? এখনো কি তুই সেই ছোট শামীম আছিস? দেখ বাবা, এভাবে কাঁদিস না, আমার অনেক কষ্ট হয়। রহিমের সাথে যত কথা শামীম বলেছে সব কথা কেঁদেই বলেছে। শামীম অনেক দুর্বল একটা ছেলে, তাকে সাহস দেওয়ার মতো ওই একজন রহিমই ছিল। রহিম শামীমকে নানা রকম কথা বলে বোঝায়, রাজুর পরিবারের সবার কথা শুনতে বলে, কেউ কিছু বললে মন খারাপ যেন না করে, কারো কোনো কথার যেন উত্তর না দেয়। ভালোভাবে থাকতে বলল, ভালোভাবে পড়াশোনা করতে বলল, ঠিকমতো খেতে বলেছে, আর রহিমের চিন্তা যেন না করে, আর রহিম ঠিক সময় মতো চলে আসবে। আরও অনেক কথা বলে ফোন রেখে দেয়। এমনভাবে কান্না করলে রহিম তো মনে করবে আমি তোমাকে কতই না মেরেছি। আর এমন হবে না চাচা। ঠিক আছে, রুমে গিয়ে বিশ্রাম নাও। শামীম যখন রুমে যাবে ঠিক সেই সময় মনে পড়ে শামীমের তো বই কেনা হয় নাই, তাই রুমে ঢুকতে গিয়েও আবার রাজু সাহেবের কাছে ফিরে আসে। কিছু বলবি কি? চাচা, আমার তো কোনো বই কেনা হয় নাই। কালকে ভার্সিটি থেকে ফেরার পথে কিনে দিব, বুঝলে? শামীম মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে রুমে গেল। রুমে গিয়ে মার্কেট থেকে নিয়ে আসা সব পোশাক বিছানা থেকে নিয়ে আলনাতে রাখলো। তারপর বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে রুমে এসে বিছানাতে বসলো। শামীম বিছানাতে বসে ভাবতে থাকে, দুনিয়ার মানুষগুলো কতই না বৈচিত্র্যময়, একজন ভালো তো দুজন খারাপ। এখানে মানুষের টাকা পয়সা পোশাক সব কিছু। শামীম ভাবে এতিমখানায় সে অনেক ভালো ছিল, ওখানে সবার সাথে মিশতে পারত, থাকতে পারত, আর এখানে যে যার সে তার। এখানে বোঝা গেল আপন ছাড়া পর মানুষ কখনোই ভালো হয় না। হঠাৎ শামীমের রুমে রাফি চলে আসে। ভাইয়া চলো বাইরে গিয়ে খেলবো, আমার বন্ধুগুলো নিচে আছে। এখানে তো কোথাও খেলার জায়গা নাই ভাই। বাসার নিচে যে ফাঁকা জায়গা আছে সেখানে। শামীম আর কোনো কথা না বলে রাফি সহ নিচে চলে আসলো। এসে দেখে বাসার সামনে তেমন বড় জায়গা নয়, তবে ছোট বাচ্চাদের খেলা করার মতো উপযুক্ত জায়গা।
গ্রামের ছেলেমেয়েগুলো কত বড় বড় মাঠে খেলা করে, আর শহরের ছেলেমেয়েগুলো ঘরবন্দি মোবাইল টিভি এসব নিয়ে থাকে। শহরে পা ফেলার জায়গা নাই, আর গ্রামে কত শত জায়গা। গ্রামের ছেলেরা যদি খেলাধুলা করতে চায় তাহলে মানুষের ক্ষেতের জমিতেও গিয়ে খেলা করে, আর এখানকার ছেলেগুলো চাইলেও তো পারে না। রাফির সাথে শামীম ক্রিকেট খেললো। সন্ধ্যার দিকে খেলা শেষ করে ওরা বাসার ভিতরে গেল। শামীম রুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে নামাজ আদায় করে নিল। তারপর সে রুমে বসে মাদ্রাসায় যে বইগুলো পড়তো সেগুলো নিয়ে একটু পড়তে বসলো। রাতে আর শামীম রাজুর পরিবারের সাথে খেতে যায়নি। শামীম জানে সে যদি সেখানে খেতে যায় তাহলে তারা আর কেউ খাবে না, তাই বুয়াকে বলে খাবারটা রুমে নিয়ে এসেছে। পরের দিন রাজু সাহেবের সাথে শামীম ভার্সিটি যায়। সেখানে গিয়ে সব ফর্মালিটি শেষ করে শামীমকে তার ক্লাসরুম চিনিয়ে দিয়ে লাইব্রেরিতে গিয়ে বই কিনে দেয় রাজু। তারপর শামীমকে পুরা পথ চিনিয়ে দেয়, কিভাবে ভার্সিটি আসা যাবে, কিভাবে কোন জিনিস চিনে রাখবে, যাতে করে শামীম কোনো কিছু ভুলে না যায়। তাই রাজু শামীমকে সব কিছু বলে দেয়। শামীমকে বাসায় নামিয়ে দিয়ে রাজু সাহেব তার অফিসে চলে যায়। শামীম বাসা যাওয়ার পরে মোর্শেদা বেগম দেখে তার স্বামী রাজু নাই, তাই তিনি শামীমকে বলে, দেখো বাপু, তুমি আমাদের এখানে থাকতেছো, খাচ্ছ, পড়তেছো, আমরা তোমাকে মানা করব না, কিন্তু এর বিনিময়ে তো আমাদের কিছু কাজ করে দিতে পারো। অবশ্যই চাচিমা। এই ছোট লোকের এতিম ছেলে কিসের চাচিমা রে? আমাকে ম্যাডাম ডাকবি, আর আমার মেয়েকে ছোট ম্যাডাম ডাকবি, বুঝলি? মোর্শেদা বেগমের এই এতিম কথাটা শোনার পর শামীমের ভিতরে মনে হয় রক্তক্ষরণ হতে থাকে। না চাইতেও চোখ দিয়ে পানি চলে আসে। শামীম হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে বলে, ঠিক আছে ম্যাডাম, বলেন কি করতে হবে আমাকে। তোমার দ্বারায় কাজ করে নিলে আবার আমার স্বামীকে বলে দিবে না তো? বলবো না ম্যাডাম। ওই যে বাথরুমে কাপড় দেখতেছো, যাও সব ধুয়ে ছাদে শুকাতে দিবে। শামীম আর কোনো কিছু না বলে বাথরুমে গেল। বাথরুমে ঢুকে দেখে মনে হয় সারা বছরের কাপড় এতদিন মনে হয় ধোয়নি, শামীমের জন্যই, মানে শামীমকে দিয়ে সব ধুয়ে নিবে আর কি। শামীম আর কোনো কিছু না বলে কাপড় ধুতে থাকলো। এখনও বইগুলো ড্রয়িং রুমের সোফাতে পড়ে আছে, ঘরেও রাখতে পারে নাই, আর আগেই শামীমকে কাজ করতে লাগিয়ে দিল। আর এদিকে মা মেয়ে। মামনি, তোমার মাথায় অনেক বুদ্ধি আছে দেখতেছি। আশা ছাড়া করব, তুই শুধু দেখতে থাক। আমি তাই চাই মামনি, আর এই এতিমের বাচ্চার কাছে পড়তে আমার ভালো লাগে না মামনি। কষ্ট করে কয়টা দিন সহ্য করো আম্মু, দেখবে নিজে নিজে চলে যাবে। এমন অত্যাচার শুরু করে দিব যা ভাবতেও পারবি না। ওরা হয়তো জানে না শামীম মাদ্রাসায় থাকা অবস্থায় সব কাজ করত। এসব তার কাছে কিছুই না। সব কাপড় ধুয়ে বালতিতে কাপড় নিয়ে ছাদে শুকাতে দেয় শামীম। কিন্তু হঠাৎ লক্ষ্য করে সাথীর জামা আর মোর্শেদা বেগমের কাপড় ধুতে গিয়ে ছিঁড়ে গেছে। তবু ভয়ে ভয়ে কাপড় সব শুকাতে দিয়ে নিচে আসে শামীম। এবার একটু পুরো বাসা পানি আর পুরাতন কাপড় দিয়ে পরিষ্কার করো। বুঝলাম না ম্যাডাম। এই সমস্যা এই দিনের বাচ্চাকে নিয়ে কোনো কথাই বোঝে না। এই যে মেঝে দেখতেছিস, সবগুলো রুমের মেঝে পরিষ্কার করবি, বুঝেছিস? শামীম এবার বুঝতে পেরে বালতিতে করে পানি নিয়ে আসলো। তারপর সবার রুমে নিয়ে মেঝে ধুয়ে মুছে পরিষ্কার করলো। যখন সাথী রুমে গেল তখন শামীম দেখে সাথী মোবাইলে খুব খারাপ ভিডিও দেখতেছে। শামীম যে রুমে ঢুকেছে সাথী তা বুঝতে পারে নাই। যখন শামীম হালকা কাশি দিল মাথা নিচু করে, তখন সাথী মোবাইল থেকে চোখ সরিয়ে শামীমকে দেখে। শামীমকে দেখে সাথী অনেকটা ভয় পেয়ে যায়। সাথী তখন কৌশল অবলম্বন করে। সাথী এসে শামীমকে জড়িয়ে ধরে। হঠাৎ সাথী এসে শামীমকে ধরায় শামীমের হাত থেকে পানির বালতি পড়ে যায়, আর সাথে সাথে সাথীকে দূরে সরিয়ে দেয়। ছি, কি করতেছেন কি আপনি ছোট ম্যাডাম? কই কি করতেছি? তুইও মজা নে, আমাকেও মজা দে। ছি ম্যাডাম, আপনি এতটা খারাপ হবেন ভাবতেও পারি নাই। শোনেন ম্যাডাম, আপনি আপনার স্বামীর আমানত, সুতরাং নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। আর আপনি যদি রুম থেকে বের হন তো রুমটা পরিষ্কার করব আমি। এই এতিমের বাচ্চা, আমাকে জ্ঞান দিতে আসবি না। কাজ তো করতেছিস চাকুরের মতো। তোকে কত বড় অফার দিলাম, তাও গ্রহণ করলি না। শোন, এই কথা যদি বাসার কাউকে বলেছিস, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এতিমের বাচ্চা কোথাকার। শামীম আর কোনো কিছু না বলে রুম পরিষ্কার করতে থাকে, আর সাথী রুম থেকে বের হয়ে চলে যায়। তবুও সাথীর মনে একটা ভয় থেকে যায়, যদি শামীম তার আব্বুকে বলে দেয়। শামীম সেদিন সারাদিন কাজ করে।
সাথীকে পড়াতে দেরি হয়ে যায়, তবুও পড়ায়। বিকালে রাফির সাথে খেলা করতেও পারে না। সন্ধ্যার আগে শামীমকে বাজার করার জন্য বাজারের ব্যাগ হাতে ধরিয়ে দেয়, কিন্তু শামীম বাজার চিনে না। তবুও রিক্সাওয়ালাকে বলে ঠিক বাজারে যায়। লিস্টে যা যা লেখা থাকে সব কিছু সে কিনে নেয়। বাসায় এসে দেখে মোর্শেদ বেগম এবং সাথী অনেক রাগে দাঁড়িয়ে আছে। শামীম বাজারের ব্যাগ আর সব কিছু বুঝিয়ে দেয়, কিন্তু 5 টাকা কম দেয় ফেরত। মানে বাজার করে যত টাকা বেঁচে গেছে তার থেকে 5 টাকা কম দেয়। আর 5 টাকা কোথায়? ম্যাডাম, এক গরিব মানুষকে দান করেছি। তোর বাবা টাকা রোজগার করে যে তুই দান করবি? তোকে কে দান করতে বলেছে সেটা বল। মামনি, আমার তো মনে হয় চুরি করেছে। চুরি করে এখন দান করার কথা বলতেছে। আজ 5 টাকা চুরি করেছে, কালকে দেখবে আরো বেশি চুরি করেছে। কথা তো খারাপ বলিসনি তুই। এক চোরের বাচ্চা, এই এতিমের বাচ্চা, টাকা জীবনে চোখে দেখিস নে। আর তুই আমাদের কাপড় ইচ্ছে করে ছিঁড়ে ফেলেছিস, তাই না? চোরের বাচ্চা। মামনি, খালি মুখ দিয়ে বললে হবে না, ওই রডটা দিয়ে মারো, দেখবে সব স্বীকার করবে। এমনিতে চোরের বাচ্চা বলাতে শামীমের চোখে পানি চলে এসেছে, তার উপর আবার রক্ত দিয়ে মারতে যাচ্ছে। সাথী রডটা এনে ওর মামনির হাতে দিলে মোর্শেদা বেগম ইচ্ছে মতো শামীমের শরীরে আঘাত করতে থাকে। মার খেতে খেতে মাটিতে পড়ে গেলেও তবুও মার থামায় না মোর্শেদা বেগম। আজকের ঘটনা যদি সাথীর বাবাকে বলেছিস তাহলে তোর খবর আরও খারাপ হবে। আর শোন, ঘর থেকে বের হবি না, আর রাতে তোকে খেতেও দেওয়া হবে না। আমি সাথীর বাবাকে বলবো তুই খেয়ে ঘুমিয়ে গেছিস। এবার দূর হ আমার সামনে থেকে। শামীম কোনো রকম উঠে তার রুমে এসে দরজা বন্ধ করে হাউমাউ করে কান্না করতে থাকে। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে শামীমের বাবা মাকে চোর বলে গালি দেওয়াতে। যেখানে শামীমের বাবা মা এমন মানুষ ছিল না, আজ 5 টাকা দান করাতে শামীমের জন্য তার মৃত বাবা মাকে কত কথা শোনা লাগলো। শামীমকে এমন করে মারা দেখেও রাফিও কেঁদে ফেলেছে। রাফি তো মনে মনে আল্লাহ ভাইয়াকে বাঁচাও বাঁচাও করেছে। রাতে রাজু সাহেব আসলে শামীমের কথা জিজ্ঞেস করলে মা মেয়ে দুজনে বলে খেয়ে পড়ে ঘুমিয়ে পড়েছে। রাজু সাহেবের বিশ্বাস হলো না, তাই নিজে শামীমকে ডাক দিল, আর শামীম বিছানায় শোয়া অবস্থায় উত্তর দিল সে খেয়েছে। এভাবে দিন চলতে থাকে। প্রতিদিন শামীমকে দিয়ে বাসার সব কাজ করিয়ে নেয় মোর্শেদা বেগম। তবে রাজু সাহেব চলে গেল অফিসে, আর প্রতিদিন কোনো না কোনো কারণ দেখিয়ে শামীমকে মারবেই ওই রডটা দিয়ে। একদিন তো মারতে মারতে শামীমের শরীর থেকে রক্ত বের করে দিয়েছিল মোর্শেদা বেগম। প্রতিদিন সাথী আর রাফিকে পড়ানো, আর সাথী যখন কোনো পড়া পারে না তখন সে শামীমকে খারাপ প্রস্তাব দেয়, আর শামীম তা এড়িয়ে যায়। রাফি সব কিছু দেখে বোঝে, কিন্তু কাউকে কোনো কিছু বলতে পারে না। শামীম সেদিনের পর থেকে আর ভার্সিটি যেতে পারে নাই। রাজু সাহেব চলে গেলে শামীমকে বাসার নানা রকম কাজে লাগিয়ে দিত মোর্শেদা বেগম। যদি বিকালে মাঝে মাঝে কাজ না থাকতো, রাফির সাথে খেলা করত। শামীম আজ প্রায় 2 মাস থেকে রহিম মিয়ার সাথে কথা বলতে পারে না, তার কোনো সুযোগ দেয়নি মোর্শেদা বেগম। প্রতি রাতে শামীমের চোখ দিয়ে পানি ঝরে, যা দেখার কেউ নেই। তবুও শামীম নিজের মনকে বুঝিয়ে সান্ত্বনা দেয়। বাসার কাজ করা মোর্শেদা বেগমের রডের মায়ের সাথীর খারাপ অত্যাচার, সব মিলিয়ে অনেক খারাপ অবস্থা শামীমের। একদিন বিকালে রাফিসহ শামীম ক্রিকেট খেলার সময় রাফি শামীমকে বলে, ভাইয়া আর কত এভাবে মার খেয়ে পড়ে থাকবে তুমি? আর কত এভাবে চাকরের মতো কাজ করবে ভাইয়া? তুমি এখান থেকে চলে যাও ভাইয়া, আর থেকো না তুমি, তোমাকে মেরে ফেলবে এখানে থাকলে। কোথায় যাব? কার কাছে যাব? কে আছে আমার এই শহরে? আমি যে বড় একারে, আপন বলতে যে কেউ নাই আমার। যদি কেউ থাকতো তাহলে এখান থেকে কবেই চলে যেতাম। ভাইয়া তুমি এখান থেকে চলে গিয়ে অন্য কাউকে টিউশনি করাও। তোমার মতো করে কেউ পড়াতে পারে না, তোমার মতো করে কেউ বোঝাতেও পারে না। কে দিবে আমাকে টিউশন? কার কাছে যাব আমি? আব্বুকে বলে দেখো। না রে না, যদি বলি তাহলে তোর আব্বু সব জেনে যাবে, তখন অনেক সমস্যা হবে। আমি চাই না আমার কারণে কারো কোনো সমস্যা হোক। যতই কষ্ট হোক না কেন এখান থেকে কোথাও যাব না আমি। তুমি তো রিক্সা চালিয়ে তোমার খাবার দাবার খরচ জোগাড় করতে পারো। এই শহরের কোনো কিছুই তেমন তো চিনি না ভাই, এসব কথা বাদ দে ভাই। আমার নসিবে উপরওয়ালা যা লিখে রেখেছে তাই হবে। আমি চাইলেও তো পরিবর্তন করতে পারবো না, কারণ আল্লাহর উপর থেকে সব ঠিক করে দিয়েছে। নে চল খেলি। যাই হোক,
শামীমের মনের কষ্ট বোঝার মতো ছোট এই রাফি তো আছে। এত কষ্ট যা বলে বোঝাতে পারবে না শামীম। আর শামীমকে বোঝার মতো কেউ নাই। যাদের আপন মনে করে তারাই কষ্ট দিয়ে দূরে ঠেলে দেয়। মা মেয়ে শামীমকে নিয়ে অনেক চিন্তায় পড়ে গেছে। এত অত্যাচার করা, তারপরও যাচ্ছে না। খেতে না দিলেও বলে না খেতে দেন, তবুও আছে। সে কিছুই বুঝতেছে না। আর এই শামীম এ বাসায় এসেছে থেকে সাথী মোর্শেদা বেগম রাতে কোনো পার্টিতেও যেতে পারতেছে না। শামীমের কারণে কাউকে বাসায় নিয়েও আসতে পারতেছে না। শামীম সময় পেলেই নামাজ কালাম জ্ঞানের কথা বলে। এই শামীমের জন্য কোনো মডার্ন ড্রেসও পরতে পারে না তারা। মামুনি, এত কিছু করার পরেও তো ওই ছোট লোকের বাচ্চাকে বিদায় করতে পারলে না। মামুনি, ওই এতিমের বাচ্চার জন্য নিজেদের স্বাধীনতা হারিয়ে ফেলেছি। তোর বাবাকে তো ভয় হয় না, জানি। কবে তোর বাবাকে সব কিছু বলে দেয় এই এতিমের বাচ্চাটা। আর তো কোনো উপায় দেখতেছি না। উপায় একটা আছে মামুনি, যদি তুমি আমাকে সাহায্য করো তো। কি, তাড়াতাড়ি বল। তখন সাথী তার মায়ের কানে কানে সব কথা বলে